জয়েন করবে? জানি না স্যার, আমার সাথে কথা হয়নি। একবার ওকে তাহলে মেসেজ করে দেখো, যদি জয়েন করে তো ভালো, না তো আমরা শুরু করবো, অলরেডি লেট হয়ে গেছে অনেকটা আমার জন্য। ঠিক আছে স্যার, দিচ্ছি। ওকে, সবাই চলে এসছে, আমরা শুরু করি। স্যার ফোন ধরছিল না, ও জয়েন করেছে, অর্গানিক জয়েন করেছে, ঠিক আছে। ওকে, আজকে বেসিক্যালি আমাদের অ্যালিফ্যাটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের লাস্ট ক্লাস। এর পরের ক্লাসে আমরা শুরু করব এলিমিনেশন রিঅ্যাকশন, ঠিক আছে। তাহলে এই এই চ্যাপ্টারের আন্ডারে আমরা এখনো অবধি যা যা পড়েছি সেটা হলো SN1, SN2, SNI, SN1 প্রাইম, SN2 প্রাইম, SNI প্রাইম অ্যান্ড SNNGP। সেই মেকানিজম গুলো পড়েছি উইথ এক্সাম্পল, এবং সেখানে স্ট্রাকচারের কি রোল, লিভিং গ্রুপের কি রোল, সলভেন্টের কি রোল, এগুলো সব আমরা পড়েছি, তাই না। এর পরের যে টপিক দুটো পড়বো সেটা হলো যে হোয়াট ইজ ফেজ ট্রান্সফার ক্যাটালিস্ট, আর ফেজ ট্রান্সফার ক্যাটালিস্টের রোল কি ইন অ্যালিফ্যাটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, তাদের এক্সাম্পল পড়বো, আর বিভিন্ন রিঅ্যাকশনস যেখানে ফেজ ট্রান্সফার ক্যাটালিস্ট ইউজ করা হয় সেগুলো পড়বো। এটা একটা টপিক আজকে পড়বো। 2 নম্বর টপিক যেটা আমরা পড়বো সেটা হলো কয়েকটা ডেফিনেশন, সেটা হলো ইলেকট্রোফিউজ অ্যান্ড নিউক্লিওফিউজ, আর আমরা পড়বো অ্যাম্বিডেন্টের নিউক্লিওফাইল, ঠিক আছে। শুরু করা যাক। আচ্ছা, তো কারণ চ্যাপ্টার আমরা শেষের দিকে চলে এসেছি। ওকে, আশা করো বই থেকে পড়ছো, হ্যাঁ, বিভিন্ন কোয়েশ্চেন সলভ করছো, হ্যাঁ, 10th এবারের বই থেকে বা অন্যান্য বিভিন্ন স্ট্যান্ডার্ড বই থেকে ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে। যত কোয়েশ্চেন প্র্যাকটিস করবে তত ভালো করে টপিকটা বুঝতে পারবে, ঠিক আছে। আচ্ছা, আজকে যে টপিকটা সেটা হলো, শুরু করছি আমরা ফেজ ট্রান্সফার ক্যাটালিস্ট দিয়ে। হোয়াট ইজ ফেজ ট্রান্সফার ক্যাটালিস্ট? ফেজ ট্রান্সফার ক্যাটালিস্টটা বোঝার আগে আমাদের বুঝতে হবে যে আমরা যে অর্গানিক সিনথেসিস করছি। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছে সবাই তো? ফেরেজ? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে বুঝতে হবে যে আমরা যখন একটা রিঅ্যাকশন করছি, বেসিক্যালি অর্গানিক রিঅ্যাকশন, তো অর্গানিক রিঅ্যাকশন আমরা যে কম্পাউন্ড গুলো ইউজ করি সেগুলো হলো মেনলি অ্যালকাইল হ্যালাইড, তাই না। সাবস্টিটিউশন রিঅ্যাকশন, অ্যালিফ্যাটিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনে আমরা যে সাবস্ট্রেট ইউজ করি সেগুলো অ্যালকাইল হ্যালাইড বা অর্গানিক কম্পাউন্ড। তাহলে আমরা জানি অর্গানিক কম্পাউন্ডস আর সলিউবল ইন অর্গানিক সলভেন্ট, ঠিক আছে। কিন্তু যে নিউক্লিওফাইল গুলো আমরা ইউজ করি সেগুলো মোস্টলি কিরকম নিউক্লিওফাইল, সেগুলো হলো ইনঅর্গানিক সল্ট, যেমন পটাশিয়াম আয়োডাইড, সোডিয়াম সায়ানাইড, সোডিয়াম অ্যাজাইড, হ্যাঁ, পটাশিয়াম ক্লোরাইড, এগুলো সবগুলো হলো ইনঅর্গানিক সল্ট। তাহলে আমরা জানি ইনঅর্গানিক কম্পাউন্ড অর্গানিক সলভেন্টে সলিউবল হয় না, তার জন্য এই সল্ট গুলোকে আমাদের, যদি আমরা পিওর নন পোলার সলভেন্ট নিই তাহলে রিঅ্যাকশন হয়ই না, কারণ যে রিঅ্যাকটেন্টটা অর্গানিক ফেজে যেতেই পারে না। আর যদি আমরা আরেকটা পাত্রে কি হাইলি পোলার সলভেন্ট নেওয়া, কিন্তু হাইলি পোলার সলভেন্ট সব ক্ষেত্রে নেওয়া পসিবল হয় না। কারণ কি,
কারণ হচ্ছে ওই সেম পোলারিটি সলভেন্ট পাওয়া ডিফিকাল্ট। সেই জন্য কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে এই ক্ষেত্রে যখন আমরা ইনঅর্গানিক অর্গানিকের ফেজ নিচ্ছি তখন ইমমিসিবল ফেজ তৈরি করেছে। মনে করো আমি অ্যালকাইল ব্রোমাইডকে ধরে নাও একটা নন পোলার সলভেন্ট সলিউবল করলাম, আর একটা যে নিউক্লিওফাইল কন্টেনিং জিনিস কম্পাউন্ড যেমন ইনঅর্গানিক সল্ট যেমন সোডিয়াম সাইনাইড বা কিছু, ওগুলো যখন ভেরি পোলার সলভেন্ট বা অ্যাকোয়াস ফেজে সলিউবল করলাম, তাহলে কি হচ্ছে, অর্গানিক আর ইনঅর্গানিকের একটা ফেজ সেপারেশন হয়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, আমার যে নিউক্লিওফাইলটা অর্গানিক ফেজে যেতেই পারছে না, ফলে রিঅ্যাকশনটা অনেক স্লো হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে সলিবিলিটির যে প্রবলেম এবং তার ফলে যে আমার রিঅ্যাকশনের রেটটা স্লো হয়ে যাচ্ছে, সেটাকে ওভারকাম করার জন্য বিভিন্ন রিসার্চাররা রিসার্চ করে পেলেন যে আমরা এমন কিছু কম্পাউন্ড তৈরি করতে পারি যে কম্পাউন্ডগুলো কাইন্ড অফ লিফটের কাজ করবে। লিফটের কাজ মানে কি, অ্যাকোয়াস ফেজ থেকে নিউক্লিওফাইলকে এনে অর্গানিক ফেজে নিয়ে যাবে, রিঅ্যাকশন করবে এন্ড দেন আবার ফিরে আসবে। তাহলে এই ধরনের কম্পাউন্ডকে বলা হবে ফেজ ট্রান্সফার ক্যাটালিস্ট। মানে এই কম্পাউন্ডটা কি করবে, এই কম্পাউন্ডটা নিউক্লিওফাইলকে ইনঅর্গানিক ফেজ থেকে অর্গানিক ফেজে নিয়ে যাবে, রিঅ্যাকশন হবে, রিঅ্যাকশনের পর আবার ফেজ ট্রান্সফার ক্যাটালিস্ট আবার অ্যাকোয়াস ফেজে ফিরে আসবে। তাহলে এর ডেফিনেশন কি, ফেজ ট্রান্সফার ক্যাটালিস্ট কি কাজ করে, দেখো এখানে এর রোলটা কি দিচ্ছে যেটা বললাম সেটাই। এই ফেজ ট্রান্সফার ক্যাটালিস্ট, যেটাকে পিটিসি বলে স্মল অ্যাব্রিভিয়েশনে, সার্কামভেন্টস দিস লিমিটেশন। লিমিটেশনটা কি, সলিবিলিটি ইস্যু। এই যে প্রবলেমটাকে রিমুভ করে কিভাবে, বাই এক্সট্রাক্টিং দ্য ইনঅর্গানিক অ্যানায়ন। মানে ধরুন কেসিএন আছে বা এনএসিএন আছে, এনএসিএন এর ইনঅর্গানিক অ্যানায়নটা কোনটা, এনএসিএন এর ইনঅর্গানিক অ্যানায়ন হলো সিএন মাইনাস। তাহলে সিএন মাইনাসটা অ্যাকচুয়ালি নিউক্লিওফাইল। তাহলে এ অ্যাকোয়াস ফেজে আছে, তাহলে এই যে নিউক্লিওফাইলটা কি করছে, অ্যাকোয়াস ফেজ থেকে, ঠিক আছে, যে ইন্টারফেস আছে ধরে নাও, এটা ধরে নাও অর্গানিক ফেজ আর এটা হলো অ্যাকোয়াস ফেজ। তাহলে এ কি করে, অ্যাকোয়াস ফেজ থেকে অর্গানিক ফেজে নিয়ে যায়, লিকুইড লিকুইড ইন্টারফেসে ইনটু দ্য অর্গানিক ফেজ। তাহলে যে মুহূর্তে এই নিউক্লিওফাইলটা অর্গানিক ফেজে চলে গেল, তখন কি হবে, এই অর্গানিক ফেজে আমার অলরেডি কি যে রিএজেন্ট আছে অ্যালকাইল হ্যালাইড ধরে নাও ফর এক্সাম্পল, ও সলিউবল অবস্থা আছে, সাইনাইড ওখানে গিয়ে কি করবে, অর্গানিক মিডিয়ামে গিয়ে সাবস্টিটিউশন রিঅ্যাকশন করবে। বোঝা গেছে? তাহলে ফেজ ট্রান্সফার ক্যাটালিস্টের কাজ কি, অ্যাকোয়াস ফেজ থেকে যে নিউক্লিওফাইল তাকে অর্গানিক ফেজে নিয়ে যাবে, রিঅ্যাকশন করবে এন্ড দেন আবার অ্যাকোয়াস ফেজে ফিরে আসবে। বোঝা গেছে? তাহলে ফেজ ট্রান্সফার ক্যাটালিস্ট আর অ্যাম্পিফিলিক স্ট্রাকচার possessing both lipophilic hydrocarbon domain and hydrophilic or charged core। মানে এরা কিরকম দেখতে হয়, তাহলে একটা কম্পাউন্ডকে যদি দুটো ফেজের মধ্যে মুভ করতে হয়, দুটো ফেজ মানে অর্গানিক ফেজ এবং অ্যাকোয়াস ফেজ যদি মুভ করতে হয়, তাহলে তার মধ্যে বোথ প্রপার্টি থাকতে হবে, যে যাতে অর্গানিক ফেজও সলিউবল হয় এবং ইনঅর্গানিক ফেজও সলিউবল হয়। তো দিস কম্পাউন্ডস আর লাইক সারফেক্টেন্ট মলিকুলস। মানে কি আছে, এই মলিকুল গুলোতে কি রকম থাকে, তোমরা এর আগে সারফেক্টেন্টস পড়েছো, সারফেক্টেন্টস কি থাকে, একটা ক্যাটায়ন থাকে, একটা ক্যাটায়নিক চার্জ থাকে, আর তার সঙ্গে লং অ্যালকাইল চেন থাকে। তাহলে লং অ্যালকাইল চেন এই পার্টটা কি, এই পার্টটা অর্গানিক নেই, তার জন্য কি এরা লিপোফিলিক, মানে এরা ফ্যাট সলিউবল, আর অর্গানিক সলভেন্টে সলিউবল। আর এখানে যে একটা হেডটা থাকে, সেই হেডটা একটা ইনঅর্গানিক অ্যানায়ন, ইনঅর্গানিক ক্যাটায়ন। ইনঅর্গানিক ক্যাটায়ন হওয়ার জন্য কি এগুলো অ্যাকোয়াস ফেজে সলিউবল। তাহলে এই ধরনের কম্পাউন্ড গুলো কি বোথ অর্গানিক ফেজ এন্ড অ্যাকোয়াস ফেজে সলিউবল। বোঝা গেছে? তাহলে এই ধরনের কম্পাউন্ডের কি প্রপার্টিস গুলো কি কি আমরা এখানে পড়ি। তাহলে কি প্রপার্টিস কি কি বললাম,
এদের মধ্যে দু রকম ডোমেন থাকে। একটা ডোমেন হলো অর্গানিকই সলিউবল, মানে ফর এক্সাম্পল এই কম্পাউন্ড ধরে নাও, এই কম্পাউন্ডটা দেখতে পাচ্ছ, এই কম্পাউন্ডের নাম কি? টেট্রাবিউটাইল অ্যামোনিয়াম ব্রোমাইড। টেট্রাবিউটাইল মানে এই যে এটা হলো তোমার পজিটিভ কোড, সেই কোডটা কি অ্যাকোয়াস থেকে সলিউবল। আর এই যে অ্যালকাইল গ্রুপগুলো আছে, এই যে অ্যালকাইল গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলো থাকার জন্য এরা কি অর্গানিক ফেজে সলিউবল। ঠিক আছে, তাহলে এই ধরনের কম্পাউন্ডে কি আছে? এই ধরনের কম্পাউন্ডে বোথ হাইড্রোফিলিক অ্যান্ড লিপোফিলিক ক্যারেক্টার আছে। তাহলে এগুলো হলো কয়েকটা এক্সাম্পল অফ ফেজ ট্রান্সফার ক্যাটালিস্ট। যেমন তার মধ্যে একরকম প্রথম ক্লাস হলো কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট। তার এক্সাম্পল কি কি? টেট্রাবিউটাইল অ্যামোনিয়াম ব্রোমাইড অর অ্যালিকট 336, মানে এটা তোমার এটা হলো মানে কোম্পানির নেম, কোম্পানির দেওয়া নেম, আসল স্ট্রাকচারটা এটা। ঠিক আছে, তাহলে অ্যালিকট 336 অর টেট্রাবিউটাইল অ্যামোনিয়াম ব্রোমাইড অর ক্লোরাইডও হতে পারে। এগুলো হলো এক্সাম্পল অফ ফেজ ট্রান্সফার ক্যাটালিস্ট। তেমনি হতে পারে কোয়াটারনারি ফসফোনিয়াম সল্ট, যেমন টেট্রাবিউটাইল ফসফোনিয়াম ব্রোমাইড, টেট্রাবিউটাইল ফসফোনিয়াম ব্রোমাইড। ঠিক আছে, লাইক নাইট্রোজেন, এখানে নাইট্রোজেন জায়গায় ফসফরাস থাকবে। ঠিক আছে, বা হেক্সা ডেকাইল ট্রাইবিউটাইল ফসফোনিয়াম ব্রোমাইড। তাহলে এগুলো এক্সাম্পল হলো কোয়াটারনারি ফসফোনিয়াম সল্ট, যেগুলো বিহেভ করবে অ্যাজ এ ফেজ ট্রান্সফার ক্যাটালিস্ট। তেমনি তোমরা ক্রাউন ইথার পড়বে, বা এখন পড়াবো আমি। ক্রাউন ইথার্স কিরকম কম্পাউন্ড, এইগুলো হলো এক্সাম্পল অফ ক্রাউন ইথার। ঠিক আছে, এগুলো বেসিক্যালি কিছুই নয়, এর এই কম্পাউন্ড হলো ইথিলিন গ্লাইকল। এবার ইথিলিন গ্লাইকল কম্পাউন্ড গুলো নিজেদের মধ্যে পলিমার তৈরি করে, যে সাইক্লিক রিং তৈরি করে, তাদের বলা হয় ক্রাউন ইথার্স। ঠিক আছে, তাহলে ক্রাউন ইথার্স এর নামকরণ কিভাবে করা হয়? ক্রাউন ইথার্স এর নামকরণ করা হয় নাম্বার অফ এই যে কার্বন অ্যাটম আছে, ঠিক আছে, সেটা প্লাস নাম্বার অফ অক্সিজেন অ্যাটম, এটা যোগ করে যে সংখ্যাটা আসবে সেটা হলো এই সামনের সংখ্যাটা, মাঝখানে রাউন্ড বসানো হয়, আর যতগুলো অক্সিজেন অ্যাটম আছে সেগুলো হলো এই সংখ্যাটা। তাহলে বুঝতে পারছো, দেখেন কাউন্ট করো, 1 2 3, 1 2 3 4 5 6 7 8 9 10, 10, 10টা কার্বন আছে, প্লাস 1 2 3 4 5, 5, তাহলে এটা হলো 15। তাহলে 15 ক্রাউন, কটা অক্সিজেন আছে? 1 2 3 4 5, 15 ক্রাউন 5। তাহলে এটা এক্সাম্পল হলো একটা ক্রাউন হিসেবে 15 ক্রাউন 5। তেমনি এই কম্পাউন্ডটা দেখো, এটা হবে 18 ক্রাউন 6। ঠিক আছে, তেমনি এটা হলো ডাইবেনজো, দুটো বেঞ্জিন রিং দ্বারা সাবস্টিটিউট হয়েছে ডাইবেনজো 18 ক্রাউন 6। ঠিক আছে, তাহলে ক্রাউন ইথার্স হলো আরেক ধরনের ফেজ ট্রান্সফার ক্যাটালিস্ট। এরা কিভাবে রোল প্লে করে? এরা রোল প্লে করে এই যে অক্সিজেন গুলো তো লোন পেয়ার আছে, কারণ এই অক্সিজেন sp3 হাইব্রিড, তাই তো? এবং কি হচ্ছে, এই যে গোল্ড রিংটা তৈরি হয়েছে, এই রিংটার মধ্যে একটা ক্যাভিটি আছে, ক্যাভিটি মানে এখানে এই যে ক্যাভিটি আছে, এর ক্যাভিটির ডিপেন্ডিং অন দ্য রিং সাইজ, এর ক্যাভিটি সাইজও ফিক্স। ঠিক আছে, তাহলে এই যে ক্যাভিটি আছে, এই ক্যাভিটিতে দেখা গেছে যে আমাদের অ্যালকালি ক্যাটায়ন গুলো আছে, যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এই যে অ্যালকালি ক্যাটায়ন গুলো আছে, সেই অ্যালকালি ক্যাটায়ন গুলোর যে রেডিয়াসের সঙ্গে, মানে এর যে সাইজের সঙ্গে এই যে ক্যাভিটি গুলো ফিট করে। ফর এক্সাম্পল 15 ক্রাউন 5 এর ক্যাভিটি সোডিয়ামের ক্যাটায়নের ক্যাভিটি সঙ্গে, ক্যাটায়নের যে সাইজ তার সঙ্গে ফিট করে। তেমনি 18 ক্রাউন 6 ইজ ভেরি স্পেসিফিক ফর পটাশিয়াম ক্যাটায়ন। ঠিক আছে, বা এটাও খুব স্পেসিফিক ফর পটাশিয়াম
ক্যাটায়ন। তেমনি লিথিয়ামের জন্য একটা আছে 12C4, মানে 12 crown 4, যার ক্যাভিটি ফিট করে লিথিয়াম ক্যাটায়নের সঙ্গে। তাহলে কোনো একটা ধরে নাও তুমি নিউক্লিওফাইল নিচ্ছ, নিউক্লিওফাইল কন্টেনিং একটা কম্পাউন্ড নিচ্ছ, ফর এক্সাম্পল NaCl। এবার NaCl যখন নিচ্ছ তখন কি হচ্ছে, NaCl Na প্লাস প্লাস Cl মাইনাসে ভাঙবে, ঠিক আছে? তাহলে যখন ধরে নাও এই কম্পাউন্ডটা অর্গানিক ফেজে যাচ্ছে তখন তো আর এই Na প্লাস আর Cl মাইনাসে ভাঙবে না, তারা একটা টাইট আয়ন পেয়ার অবস্থায় থাকবে। এবার কি করবে, তুমি যদি রিঅ্যাকশনের নর্মাল অবস্থায় যদি রিঅ্যাকশন করো তাহলে কি হবে, এই Cl মাইনাস নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারবে না, কারণ অর্গানিক সলভেন্টে কি আছে, NaCl খুব ভালো সলিউবল হবে না। এবারে কি করলে তুমি এই 15 crown 5টাকে অ্যাড করলে, তার ফলে কি হবে, এই Na প্লাসটা এই 15 crown 5 এর যে ক্যাভিটি এর মধ্যে ঢুকে যাবে, ঢুকে গিয়ে এ কি হবে, সলভেটেড হয়ে যাবে এই ক্রাউন ইথার দিয়ে। তাহলে সোডিয়ামটা সলভেটেড হয়ে গেল ক্রাউন ইথার দিয়ে। তাহলে বেসিক্যালি তখন কি হচ্ছে, এই ক্লোরিন যে ক্লোরাইড আয়নটা কি হবে, এর ন্যাকেড হয়ে যাবে, মানে ফ্রি হয়ে যাবে। তখন এর নিউক্লিওসিটি অনেক বেশি বেড়ে যাবে এবং সে সহজেই রিঅ্যাকশনে টেক পার্ট করতে পারবে। বোঝা গেছে? মোনালিসা বুঝতে পেরেছো ক্রাউন ইথারের কাজটা কি? হ্যাঁ। হ্যাঁ স্যার। তেমনি যদি তুমি 18 crown 6 ইউজ করো তাহলে সেই ক্ষেত্রে তুমি ধরে নাও কি ধরনের তোমাকে মেটাল, কি ধরনের সল্ট ইউজ করতে হবে, পটাশিয়াম আয়োডাইড অর পটাশিয়াম ক্লোরাইড। তাহলে 18 crown 6 কি করবে, এই পটাশিয়াম আয়নকে সিলেক্টিভলি সলভেট করে দেবে আর যে অ্যানায়নটাকে ফ্রি করে দেবে। ফ্রি করে দিলেই অ্যানায়নটা সঙ্গে সঙ্গে রিঅ্যাকশনে টেক পার্ট করবে, ঠিক আছে? তেমনি আরো বিভিন্ন ধরনের কম্পাউন্ড আছে, তার মধ্যে একটা কম্পাউন্ড হলো ক্রিপ্টান। এটা এক্সাম্পল হলো ক্রিপ্টান, এর নাম হলো ক্রিপ্টান 222, ঠিক আছে? মানে নাইট্রোজেন আর অক্সিজেন কন্টেনিং যদি আমাদের ইথার সাইক্লিক ইথার কম্পাউন্ড হয় তাদের বলা হয় ক্রিপ্টান। তাহলে এই ক্রিপ্টান কম্পাউন্ড গুলো কি করে, এরাও এনক্যাপসুলেট করে ক্যাটায়নকে, তার ফলে কি হয়, অ্যানায়ন গুলো ফ্রি হয়ে যায়। এই যে তার প্রপার্টিসটা লিখেছে, ক্রিপ্টানস এনক্যাপসুলেটস অ্যালকালি ক্যাটায়নস ইন এ 3D ক্যাভিটি, মানে এগুলো সব 2D ক্যাভিটি, এগুলো সব 2D ক্যাভিটি, কিন্তু এটা কি, এটা 3D ক্যাভিটি। তাহলে 3D ক্যাভিটি হলে কি হবে, ও আরো ভালো এনক্যাপসুলেট করতে পারবে। তাহলে কি হবে, ইল্ডিং এ হাইলি এনকাম্বার্ড নেকেড অ্যানায়ন, ঠিক আছে? তাহলে এর ইফেক্টিভিটি, ক্রিপ্টানসের ইফেক্টিভিটি ক্রাউন ইথারের থেকেও বেশি, ঠিক আছে? আচ্ছা, ক্রাউন ইথারের ইফেক্ট কিভাবে রোল প্লে করে, ম্যাক্রোসাইক্লিক পলিইথারস দ্যাট কমপ্লেক্সেস মেটাল আয়নস potassium, 18 crown 6, sodium plus 15 crown 5, creating a soluble lipophilic cationic complex। বোঝা গেছে? তেমনি ফেজ ট্রান্সফার ক্যাটালিস্ট এরা কিভাবে রোল প্লে করে আমরা তো বললাম, একটু আগে এক্সপ্লেন করলাম, ঠিক আছে? তাহলে ফেজ ট্রান্সফার ক্যাটালিস্টের রোলটা কি, রোলটা হলো এরা একটা শাটেল হিসাবে কাজ করে, যেটা আইদার ক্যাটায়নকে এনক্যাপসুলেট করে পরে অ্যানায়নকে ফ্রি করে দেয়, অর তারা কি করে, তারা নিউক্লিওফাইলকে অ্যাকুয়াস ফেজ থেকে অর্গানিক ফেজে নিয়ে যায় এবং রিঅ্যাকশন করতে হেল্প করে। আচ্ছা, তাহলে এর মেকানিজমটা কি, মানে মোড অফ অ্যাকশনটা কিভাবে হয়, ঠিক আছে? এই মোড অফ অ্যাকশনকে এক্সপ্লেন প্রথম করেছিলেন সায়েন্টিস্ট CM স্টার্ক। তার জন্য এই মেকানিজমটাকে বলা হয় স্টার্ক এক্সট্রাকশন সাইকেল, ঠিক আছে, এই সায়েন্টিস্টের নাম অনুসারে। তাহলে এটা কিভাবে অপারেট করে, অপারেটস ভায়া কন্টিনিউয়াস শাটেলিং বিটুইন ইনঅর্গানিক অ্যান্ড অর্গানিক ফেজ, ঠিক আছে? তাহলে তুমি যখন রিঅ্যাকশন করছো, ধরো না বিকারে রিঅ্যাকশন করছো, এখানে দুটো ফেজ আছে, অ্যাকুয়াস ফেজ আর অর্গানিক ফেজ। তাহলে কি করছে, তুমি যখনই একটা পিটিসি অ্যাড করে দেবে, এর মধ্যে পিটিসি অ্যাড করে দেবে, পিটিসি কি করবে, এখান থেকে নিউক্লিওফাইলটাকে তুলে নিয়ে গিয়ে এখানে মুভ করবে, রিঅ্যাকশন করাবে,
আবার পিটিসি এখানে ফিরে চলে আসবে। তাহলে এর মেকানিজমটা কি? প্রথমে কি করে, ধরে নাও পিটিসিটা কিরকম বললাম, পিটিসিটা লং চেন একটা ক্যাটায়ন। তাহলে এই যে ক্যাটালিস্ট ক্যাটায়ন পিটিসি ক্যাটায়ন আছে, প্রথমে কি করে, পেয়ার উইথ ইনঅর্গানিক নিউক্লিওফাইল। তাহলে ধরে নাও তুমি N প্লাস বিইউ ফোর এটা নিয়েছো, প্লাস ধরে নাও নিয়েছো NaCl। তাহলে এই যে মিক্সচারটা নিয়েছো, ধরে নাও এখন অ্যাকোয়াস ফেজে আছে। এবার আর কি আছে, আর ধরে নাও যেটা অর্গানিক ফেজে আছে তোমার অ্যালকাইল ব্রোমাইডটা, ঠিক আছে। তাহলে সে কি করবে, প্রথমে এই যে ক্যাটায়নটা Cl এর সঙ্গে একটা আয়ন পেয়ার করবে। তাহলে এই কিউ প্লাসটাকে ধরে নাও, কিউ প্লাস ইজ ফর এক্সাম্পল N প্লাস বিইউ ফোর টেট্রাবিউটাইল অ্যামোনিয়াম ক্যাটায়ন। সে কি করবে, আর এক্সটাকে ধরে নাও এক্স মাইনাস ইকুয়ালস টু Cl মাইনাস। তাহলে প্রথমে এই অ্যাকুয়াস ফেজ থেকে, না সরি, এটা NU ধরে নাও, এক্স মাইনাসটা ধরে নাও বিআর মাইনাস, মানে এই কম্পাউন্ডটা। তাহলে সে কি করবে, এটা হলো পুরোটাই হলো পিটিসি, অনেক আগলেই দেখছি একদম। হ্যাঁ, তাহলে এটা পুরোটাই কি পিটিসি। পিটিসি কোথায় আছে, অ্যাকুয়াস ফেজে আছে। এ কি করবে, এ নিউক্লিওফাইল ধরে নাও Cl মাইনাস। তা তুমি রিঅ্যাকশনটা করতে চাইছো আর বিআর প্লাস NaCl থেকে তুমি তৈরি করতে চাই না, আর না NaI ধরে নাও, NaI এখান থেকে তৈরি করতে চাইছো আর আই। তাহলে NaIটা কোথায় আছে, অ্যাকুয়াস ফেজে আছে, আর বিআর কোথায় আছে, অর্গানিক ফেজে আছে, ঠিক আছে। এবার তুমি পিটিসি যখন অ্যাড করছো, পিটিসি কি করবে, পিটিসি প্রথমে আয়োডিনের সঙ্গে আয়োডাইডের সঙ্গে বাইন্ড করবে। তাহলে আয়োডাইডের সঙ্গে বাইন্ড করে কি তৈরি করবে, এই ধরনের একটা কমপ্লেক্স তৈরি করবে। তাহলে এই কমপ্লেক্সটা কি আছে, এই ক্যাটায়নটা কি আছে, লিপোফিলিক। তাহলে এই কমপ্লেক্সটা প্রথমে তৈরি হওয়ার পরে ফেজ মাইগ্রেশন হবে। ফেজ মাইগ্রেশন কি হবে, কারণ এই যে ক্যাটায়নটা আছে সেই ক্যাটায়নে কি আছে, লিপোফিলিক অ্যালকাইল গ্রুপ আছে। তাহলে সেটা ইজিলি কোথায় চলে যেতে পারবে, ইজিলি নন পোলার অর্গানিক সলভেন্ট চলে যেতে পারবে। নেক্সট কি হবে, যে মুহূর্তে অর্গানিক নন পোলার ফেজে চলে গেল, সেই মুহূর্তে কি হবে, এই নিউক্লিওফাইলটা তো এবারে এর সঙ্গে রিঅ্যাক্ট করতে পারবে। তাহলে রিঅ্যাকশন হয়ে গেল, ধরে না ফর এক্সাম্পল এখানে SN2 টাইপের রিঅ্যাকশন হলো, রিঅ্যাকশন হয়ে তোমার প্রোডাক্ট পেয়ে গেল। তাহলে যে ক্যাটায়নটা ছিল সেই ক্যাটায়নটা যে লিভিং গ্রুপ আছে তার সঙ্গে বাইন্ড করবে, বাইন্ড করে ওকে আবার অ্যাকুয়াস ফেজে নিয়ে চলে যাবে। তাহলে অ্যাকুয়াস ফেজে চলে যাওয়ার পরে কি হবে, আবার এই প্রসেসটা রিপিট হবে। তাহলে ফার্স্ট রিঅ্যাকশন কি, আয়ন এক্সচেঞ্জ এট দ্য ইন্টারফেস, যে পিটিসির যে ক্যাটায়নটা বাইন্ড করবে নিউক্লিওফাইলের সঙ্গে, দেন ফেজ মাইগ্রেশন হবে, মানে অ্যাকুয়াস ফেজ থেকে নন অ্যাকুয়াস ফেজ বা অর্গানিক ফেজে যাবে। দেন নন অ্যাকুয়াস ফেজে গিয়ে যে নিউক্লিওফাইলটা রিঅ্যাকশন করবে সাবস্ট্রেটের সঙ্গে, একটা প্রোডাক্ট, আমার ডিজায়ার্ড প্রোডাক্ট পাবো। যে লিভিং গ্রুপটা থাকবে সেই লিভিং গ্রুপটা ওই ক্যাটায়নের সঙ্গে বাইন্ড করে, পিটিসির ক্যাটায়নের সঙ্গে বাইন্ড করে অ্যাকুয়াস ফেজে ফিরে আসবে। তাহলে এই যে শাটলিং, এই শাটলিংটা কে করছে, পিটিসি করছে। বোঝা গেল, অ্যাকুয়াস ফেজ থেকে অর্গানিক ফেজ। বুঝতে পারলে পিটিসির কাজটা, কে বুঝতে পারোনি, পাগনিক বুঝতে পেরেছো পিটিসির রোল? হ্যাঁ স্যার। আচ্ছা, নাজমি হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। আর এই যে যেটা আমি বোঝালাম যে কাইনেটিক অ্যাক্সিলারেশন, তাহলে পিটিসি আগে যেটা পড়ালাম, এই পার্ট থেকে পিটিসি কি করছে, পিটিসি কাজ করছে অ্যাভেলেবিলিটি
of nucleophile in organic phase। তাহলে এই সাটেল মেকানিজমের মাধ্যমে নিউক্লিওফাইলের অ্যাভেলেবিলিটি পিটিসি বাড়াচ্ছে। আর কি করছে রেট বাড়ার আরেকটা কারণ কি করছে কাইনেটিক অ্যাক্সিলারেশন ভায়া নেকেড আয়ন। মানে কি যখন তোমার ধরে নাও অ্যাকুয়াস ফেজে আছে, যখন অ্যাকুয়াস ফেজে আছে ধরে নাও তুমি সোডিয়াম আয়োডাইড অ্যাকুয়াস ফেজে ডিসলভ করেছো Na প্লাস প্লাস আই মাইনাস হবে। তাহলে এটা যখন ওয়াটারে তুমি ডিসলভ করেছো তখন কি হবে সোডিয়ামটা সলভেটেড হবে কি দিয়ে বাই নেগেটিভ এন্ড অফ ওয়াটার মলিকুল। আর এই যে আয়োডিনটা আই মাইনাসটা কি হবে সলভেটেড হবে কি দিয়ে পজিটিভ এন্ড অফ ওয়াটার সেম, ঠিক আছে, পজিটিভ এন্ড অফ ওয়াটার দিয়ে। তাহলে যখন এই যে আয়নটা সলভেট হয়ে যাচ্ছে তাহলে এর নিউক্লিওফিলিসিটি কি হয়ে যাবে ডিক্রিজ করে যাবে। কিন্তু এই পিটিসি কি করছে পিটিসি এই আয়নটাকে অ্যাকুয়াস ফেজ থেকে অর্গানিক ফেজে নিয়ে যাচ্ছে। অর্গানিক ফেজে এমন যেহেতু এটা অর্গানিক ফেজ মানে কি একটা নন পোলার ফেজ, নন পোলার ফেজে এমন কোনো মলিকুল নেই যে আয়োডিনকে সলভেট করতে পারে। তার ফলে কি হবে আয়োডিন বেসিক্যালি একটা নেকেড নিউক্লিওফাইলে কনভার্ট হয়ে যাবে, নেকেড নিউক্লিওফাইল। তার ফলে কি হবে এর নিউক্লিওফিলিসিটি কি হবে ইনক্রিজ করে যাবে। তাহলে এক নম্বর হলো অ্যাভেলেবিলিটি বাড়ানো, দুই নম্বর হলো একে নেকেড করে দিয়ে এর নিউক্লিওফিলিসিটি ইনক্রিজ করা। এই দুটো কারণের জন্য আমার পিটিসি ইউজ করলে রেটের অ্যাক্সিলারেশন, ঠিক আছে। তাহলে পিটিসি রোলটা আশা করি সবাই বুঝতে পেরেছো, মনে রাখতে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে তোমাদের কোয়েশ্চেন দিতে পারে কিরকম যে এক্সপ্লেন দ্য রোল অফ পিটিসি ইন অ্যালিফিটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। তাহলে সেখানে বলবো প্রথমে পিটিসি জিনিসটা কি, ওর ক্যারেক্টারিস্টিক কি, মানে ওর স্ট্রাকচারটা কি, এবং সে যে দুটো পাথওয়েতে একটা হলো স্টার এক্সট্রাকশন সাইকেল এন্ড দেন কাইনেটিক অ্যাক্সেলারেশন ভায়া নেকেড আয়ন, এই দুটো পাথওয়েতে রিঅ্যাকশনের রেটটাকে বাড়ায়। বোঝা গেছে? আর এক্সাম্পল যদি 2 নম্বর কোশ্চেন দেয় যে গিভ সাম এক্সাম্পল অফ ফেজ ট্রান্সফার ক্যাটালিস্ট, তাহলে এখানে এক্সাম্পল দেওয়া আছে, ঠিক আছে। তো আশা করি পিটিসি সম্বন্ধে কারো কিছু ডাউট নেই। এবার আমি কিছু রিয়েল এক্সাম্পল দেখাবো যেখানে ফেজ ট্রান্সফার ক্যাটালিস্ট ইউজ করে আমরা রিঅ্যাকশনে সাকসেসফুল হচ্ছি, আদারওয়াইজ নর্মাল রিঅ্যাকশন কন্ডিশনে এই রিঅ্যাকশন গুলো হয় না, ঠিক আছে। এক নম্বর এক্সাম্পল সিনথেসিস অফ নাইট্রাইল ভায়া অ্যালিফ্যাটিক সায়ানেশন রিঅ্যাকশন। তাহলে এই রিঅ্যাকশনটা ধরে নাও এই যে এখানে এটা সাবস্ট্রেট, এই সাবস্ট্রেট আর সোডিয়াম সায়ানাইড, এই রিঅ্যাকশন যখন নর্মাল কন্ডিশনে করছি কারণ এই কম্পাউন্ডটা অর্গানিক সলভেন্ট সলিবল আর এই কম্পাউন্ডটা অ্যাকোয়াস সলিভেন্ট সলিবল মানে ওয়াটারে সলিবল, এই দুটো কম্পাউন্ড যখন মিক্স করা হচ্ছে তাহলে কি হচ্ছে ইমমিসিবল বাইলেয়ার তৈরি হচ্ছে অর্গানিক ফেজ আর ওয়াটার ফেজ, সেই জন্য রিঅ্যাকশনটা হয় না। কিন্তু যে মুহূর্তে টেট্রাবিউটাইল ফসফোনিয়াম ব্রোমাইড অ্যাজ এ ক্যাটালিস্ট অ্যাড করা হচ্ছে আর হিট করা হচ্ছে তখন আমি দেখছি রিঅ্যাকশনটা ফেভারেবল হচ্ছে এবং প্রোডাক্ট আমি পাচ্ছি। তাহলে এটা হলো এক নম্বর এক্সাম্পল যেখানে পিটিসি ইউজ করে আমি সাকসেস পাচ্ছি। দুই নম্বর এক্সাম্পল কি সিনথেসিস অফ অ্যালকাইল অ্যাজাইড বাই অ্যাজোডিনেশন রিঅ্যাকশন। কি রিঅ্যাকশনটা একটা অ্যালকাইল ব্রোমাইড নিচ্ছি এবং আমি সোডিয়াম অ্যাজাইড নিচ্ছি, এটা একটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটা যেমন যখন নর্মাল অর্গানিক ইনঅর্গানিক ফেজে করা হয় তখন রিঅ্যাকশনটা হয় না, কিন্তু যখন টেট্রাবিউটাইল অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যাজ এ পিটিসি
হয় রিঅ্যাকশনের মধ্যে, তখন আমি দেখতে পাচ্ছি রিঅ্যাকশনটা সাকসেসফুল হচ্ছে এবং অ্যালকাইল অ্যাজাইড কমপ্লেক্স তৈরি হচ্ছে। আচ্ছা, অ্যালকাইল অ্যাজাইডের নাম শুনেছো তোমরা? কোনোদিন শুনেছো কোথাও? মোনালিসা, হ্যাঁ স্যার শুনেছি। বলো তো, একটা খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশনে অ্যালকাইল অ্যাজাইড ইউজ হয়, কি রিঅ্যাকশন? একটা হিন্ট দিচ্ছি আমি, এটার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। বলতে পারবে? স্যার মনে পড়ছে না। ক্লিক কেমিস্ট্রি, ক্লিক রিঅ্যাকশন, তাই না? এখানে আমাদের শরীরের মধ্যে সেলের মধ্যে ক্লিক রিঅ্যাকশন করার জন্য আমাদের সোডিয়াম অ্যাজাইড এর একটা সাবস্ট্রেট নেওয়া হয়, ঠিক আছে? বাথরুজি পেয়েছিলেন। ক্লিক রিঅ্যাকশন সার্চ করবে, তুমি ক্লিক রিঅ্যাকশনের একটা সাবস্ট্রেট হলো সোডিয়াম অ্যাজাইড, আর এখানে মানে অ্যালকাইল অ্যাজাইড একটা সাবস্ট্রেট, ঠিক আছে? ওকে, নেক্সট এক্সাম্পল, ফিঙ্কেলস্টাইন ফ্লোরিনেশন ইউজিং 18 রাউন্ড 6। তাহলে একটু আগে আমরা বলেছিলাম যে পটাশিয়াম ফ্লোরাইড ইজ ইনসলিবল ইন অর্গানিক ফেজ, ইট ইজ হাইলি সলিবল ইন অ্যাকুয়াস ফেজ। তাহলে কি হচ্ছে? তাহলে আমি যদি এটা অ্যাকুয়াস ফেজ আর নন অ্যাকুয়াস ফেজ করি তাহলে ইমমিসিবল লেয়ার তৈরি হবে। কিন্তু যদিও আমি রিঅ্যাকশনে 18 কাউন্ট 6 ইউজ করি, তাহলে আমি এই রিঅ্যাকশনটা নন অ্যাকুয়াস ফেজও করতে পারছি। কিভাবে করতে পারছি? পটাশিয়াম ফ্লোরাইড প্লাস 18 কাউন্ট 6 কি তৈরি করছে? এই একটা সলভেটেড কমপ্লেক্স তৈরি করছে, দেন ক্লোরিন মাইনাস ফ্রি হয়ে যাচ্ছে। এই কম্পাউন্ডটা সলিবল ইন অর্গানিক সলভেন্ট, ঠিক আছে? অর্গানিক সলভেন্টে এটা সলিবল। তাহলে আমি রিঅ্যাকশনটা কিভাবে করছি? আমার সাবস্ট্রেট নিচ্ছি, এটা টোসাইলেট সাবস্ট্রেট, তুমি বুঝতে পারছো, যেটা অর্গানিক সলভেন্টে সলিবল। পটাশিয়াম ফ্লোরাইড সলিড নিচ্ছি অ্যান্ড এর মধ্যে একটা ফেজ ট্রান্সফার ক্যাটালিস্ট 18 কাউন্ট 6 অ্যাড করছি। যে মুহূর্তে 18 কাউন্ট 6 আমি অ্যাড করব, কি হবে? সে পটাশিয়ামকে সলভেট করে দিয়ে এই সলভেন্টে সলিবল অবস্থায় রাখবে। আর কি করবে? ফ্লোরাইডকে ফ্রি করে দেবে নেকেড অ্যানায়ন হিসেবে, নেকেড অ্যানায়ন হিসেবে। দেন এই ফ্লোরাইড এখানে কি করবে? ফ্লোরাইড এখানে এই অ্যাটাক করবে, ওটিএস বেরিয়ে যাবে, তাহলে এটা আবার রিঅ্যাকশন সাকসেসফুল হবে। বোঝা গেছে? তাহলে আগের দুটো আমি স্পেসিফিক এক্সাম্পল দেখিয়েছিলাম যেখানে বাই সলভেন্ট ইউজ করা হয়েছিল, H2O আর বেনজিন, H2O আর ডাইক্লোরোমিথেন। এই ক্ষেত্রে পুরো রিঅ্যাকশনটা করা হচ্ছে একটা অর্গানিক সলভেন্টে, ঠিক আছে? 4 নাম্বার এক্সাম্পল, থায়োইথার সিনথেসিস। এই রিঅ্যাকশনটা দেখো, এই কম্পাউন্ডটা যেটা আমার সল্ট ইউজ করছি, সেই সল্টটা অর্গানিক সলভেন্টে সলিবল নয়, আর অ্যালকাইল আমি একটা অ্যালাইড ইউজ করছি যেটা অর্গানিক সলভেন্টে সলিবল। তাহলে এই দুটো কম্পাউন্ড ইমমিসিবল সলভেন্ট মিক্সচার তৈরি করবে। তাহলে সেই মুহূর্তে আমাকে যদি রিঅ্যাকশন যদি সাকসেসফুল করতে হয়, তাহলে আমার একটা ফেজ ট্রান্সফার ক্যাটালিস্ট টেট্রাবিউটাইল অ্যামোনিয়াম ব্রোমাইড অ্যাড করতে হচ্ছে, ঠিক আছে? এবং এই অ্যাড করার ফলে আমি কি দেখতে পাচ্ছি? আমার ডিজায়ার কম্পাউন্ড, ইথার কম্পাউন্ড, থায়োইথার কম্পাউন্ড তৈরি হচ্ছে। আর আরও আর মানে ইথার, আর আর এস আর মানে কি? থায়োইথার, ঠিক আছে? 5 নাম্বার এক্সাম্পল, thiocyanation of alkyl halide. Again
potassium thiocyanide is insoluble in organic solvent but soluble in aqueous solvent। তাহলে এই রিঅ্যাকশনটা যদি আমাকে করতে হয় তাহলে আমাকে একটা ফেজ ট্রান্সফার ক্যাটালিস্ট টেট্রাবিউটাইল অ্যামোনিয়াম ক্লোরাইড ইউজ করতে হচ্ছে এবং সলভেন্ট মিক্সচারটা কি এই ক্ষেত্রে H2O এন্ড ক্লোরোফর্ম। তাহলে আমরা দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে আমার রিঅ্যাকশন হচ্ছে এবং ডিজায়ার্ড প্রোডাক্ট ফর্মেশন হচ্ছে। আচ্ছা, আরেকটা লাস্ট এক্সাম্পল বাইফেজিক হ্যালোজেন এক্সচেঞ্জ। ঠিক আছে, অ্যালকাইল ক্লোরাইড থেকে আমি অ্যালকাইল আয়োডাইড করতে চাইছি। সেই রিঅ্যাকশনটা যদি আমি পটাশিয়াম আয়োডাইড দিয়ে করি তাহলে পটাশিয়াম আয়োডাইডের মেইন প্রবলেমটা কি, এটা সলিউবল ইন অ্যাকুয়াস ফেজ আর ইনসলিউবল ইন নন অ্যাকুয়াস ফেজ। তাহলে সেই ক্ষেত্রে আমার এই পটাশিয়াম আয়োডাইডের সলিবিলিটি বাড়ানোর জন্য বা সাটেল করার জন্য আয়োডাইড অ্যানায়নকে আমাকে ফেজ ট্রান্সফার ক্যাটালিস্ট ইউজ করতে হচ্ছে, সেটা হলো হেক্সাডেকাইল ট্রাইবিউটাইল ফসফোনিয়াম ব্রোমাইড। এটা ইউজ করার ফলে রিঅ্যাকশনটা আমার সাকসেসফুল হচ্ছে এবং আমি আমার ডিজায়ার্ড প্রোডাক্ট অ্যালকাইল আয়োডাইড পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি এতগুলো স্লাইডের মধ্যে বোঝানোর চেষ্টা করলাম হোয়াট ইজ ফেজ ট্রান্সফার ক্যাটালিস্ট, হোয়াট ইজ ইটস মেকানিজম, হাউ দ্য রিঅ্যাকশন রেট ইনক্রিজড ইন প্রেজেন্স অফ ফেজ ট্রান্সফার ক্যাটালিস্ট, আর তার সঙ্গে আমি 6টা এক্সাম্পল রিয়েল লাইফ এক্সাম্পল দেখালাম। ঠিক আছে, আশা করি ফেজ ট্রান্সফার ক্যাটালিস্ট সম্বন্ধে সবার আইডিয়া ক্লিয়ার হয়েছে। এমন কেউ আছে যে ফেজ ট্রান্সফার ক্যাটালিস্ট কি, তার রোল কি বুঝতে পারছো না? সেরেস বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা, শুভদীপ? হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। তাহলে আমি নেক্সট টপিকে যাচ্ছি। ঠিক আছে, নেক্সট যে টপিকটা হলো আমাদের ডেফিনেশন ইলেকট্রোফিউজ এন্ড নিউক্লিওফিউজ। তাহলে ইলেকট্রোফিউজ জিনিসটা কি এন্ড ইলেকট্রোফিউজ লিভস, মানে বেসিক্যালি ইলেকট্রোফিউজ এন্ড নিউক্লিওফিউজ দুটোই হলো লিভিং গ্রুপ। ঠিক আছে, লিভিং গ্রুপের ক্লাসিফিকেশন ইলেকট্রোফিউজ এন্ড নিউক্লিওফিউজ। তাহলে ইলেকট্রোফিউজ কাদের বলবো? এন্ড ইলেকট্রোফিউজ লিভস বিহাইন্ড ইলেকট্রন ডেন্সিটি which collapses to form a new pi bond or neutral structure। মানে কোন লিভিং গ্রুপ যদি লিভ করে, যখন লিভ করবে রিঅ্যাকশন, তখন যদি ক্যাটায়ন হয়ে লিভ করে, মানে কি ক্যাটায়ন হয়ে লিভ করা মানে কি, সেই ইলেকট্রন ডেন্সিটি সাবস্ট্রেটের মধ্যে ছেড়ে দিয়ে যদি বেরোয় তখন তাকে বলা হবে ইলেকট্রোফিউজ। বোঝা গেছে? তাহলে একটা রিঅ্যাকশন হচ্ছে সেই রিঅ্যাকশনে যে লিভিং গ্রুপটা সে বেরোচ্ছে কি হয়ে, ক্যাটায়ন হয়ে। লিভিং গ্রুপ যদি ক্যাটায়ন হয়ে রিঅ্যাকশন থেকে বেরিয়ে যায় তখন সেই সমস্ত লিভিং গ্রুপকে আমরা বলবো ইলেকট্রোফিউজ। তাহলে এক্সাম্পল অফ ইলেকট্রোফিউজ কি, প্রোটন হতে পারে, ফিনাইল গ্রুপ হতে পারে, কার্বন ডাইঅক্সাইড হতে পারে, আর কার্বোক্যাটায়ন হতে পারে। তার মধ্যে এই প্রোটনটার এক্সাম্পলটা আমি এখন তোমাদের দেখাচ্ছি, বাকিগুলো তোমরা পরবর্তীকালে 4th সেমিস্টারে যেমন সিলাইল গ্রুপের মাইগ্রেশন এবং কার্বন ডাইঅক্সাইডের ফরমেশন, এগুলো তুমি 4th সেমিস্টারে পড়বে। হ্যাঁ, এই প্রোটনটা 4th সেমিস্টারে পড়বে, বাট তোমাদের একটু ইজি হবে বোঝাতে, কারণ এর একটা পার্ট হলো তোমরা এই সেমিস্টারে পড়বে E1 এন্ড E2 মেকানিজম। ঠিক আছে, এর পরের ক্লাসেই পড়বে। তাহলে এর মেকানিজমটা দেখায় যেখানে প্রোটন অ্যাজ এ লিভিং গ্রুপ হিসেবে বেরোচ্ছে, ইলেকট্রোফিউজ হিসেবে বেরোচ্ছে। তোমরা একটা রিঅ্যাকশন পড়বে, সেটা হলো 4th সেমিস্টারে গিয়ে পড়বে সাবস্টিটিউশন ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক। ঠিক আছে, এই ইটা হবে ছোট, SCAR, এটা সাবস্ক্রিপ্টে থাকবে। মানে কি, ধরে নাও বেনজিন থেকে তৈরি করছো নাইট্রোবেনজিন। এই রিঅ্যাকশনটা পাস করে কোন মেকানিজমের মাধ্যমে, মানে কোন পাথওয়ে ফলো করে, সাবস্টিটিউশন ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক। তাহলে এই মেকানিজমে আমার বেনজিন থেকে নাইট্রোবেনজিন তৈরি হচ্ছে। এই মেকানিজমে যে লিভিং গ্রুপ, সেই লিভিং গ্রুপটা হলো প্রোটন।
তার জন্য একে বলা হবে ইলেকট্রোফিউজ। কি করে হয় আমি মেকানিজমটা লিখি, মেকানিজম লিখলে তোমরা বুঝতে পারবে। মেকানিজম মনে রাখার দরকার নেই, জাস্ট বোঝার জন্য। তাহলে ফার্স্ট স্টেপে কি হয়, ইলেকট্রোফাইল জেনারেশন হওয়ার পরে ইলেকট্রোফাইলকে আমার বেঞ্জিন মলিকুল অ্যাটাক করে। অ্যাটাক করে কি তৈরি করে, তবে এখানে কি আছে, অলরেডি একটা হাইড্রোজেন আছে, তো প্রতিটা জায়গাতে একটা করে হাইড্রোজেন আছে বেঞ্জিনের C6H6, তাই না? তাহলে প্রথম স্টেপে NO2 প্লাস নাইট্রোনিয়াম আয়নকে অ্যাটাক করলো, দেন কি হবে, ধরুন এই বন্ডটা ভাঙলো, তাহলে এখানে কি হবে, পজিটিভ। একে আমরা বলবো সিগমা কমপ্লেক্স। ঠিক আছে, সিগমা কমপ্লেক্স। এই সিগমা কমপ্লেক্স রেজোনেন্স স্টেবিলাইজ হবে এবং কি হবে, লাস্ট স্টেপে কি হবে, এই যে বন্ডটা ভাঙবে, ভেঙে এখানে আবার ইলেকট্রন ডেনসিটি ডোনেট করবে, আর এই হাইড্রোজেনটা, এই যে CH বন্ডটা ব্রেক করে হাইড্রোজেনটা অ্যাজ এ প্রোটন বেরিয়ে যাবে। তার ফলে আবার কি তৈরি হবে, তার ফলে আমার তৈরি হবে, বোঝা গেছে, নাইট্রোবেনজিন। তাহলে এখানে লিভিং গ্রুপ কি, প্রোটন। তাহলে এটা কি একটা ইলেকট্রোফিউজ। ঠিক আছে, তেমনি তোমরা এলিমিনেশন রিঅ্যাকশন যখন পড়বে, ফর এক্সাম্পল CH3 CH2 CH2 CH3 CH3 OH, এটা একটা সেকেন্ডারি অ্যালকোহল। একে যদি তুমি কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে হিট করো, তাহলে আমি একটা কি পাবো, অ্যালকিন পাবো। কিরকম অ্যালকিন পাবো, CH3 CH2 CH ডবল বন্ড CH2 CH3, আরেকটা অ্যালকিন পাবো, সেটা এখানে ডবল বন্ড হয়। ঠিক আছে, তাহলে ফর এক্সাম্পল এই অ্যালকিনটাই তৈরি হচ্ছে। এই অ্যালকিনটা কিভাবে তৈরি হচ্ছে, তার যদি মেকানিজম তুমি দেখো, সেই মেকানিজম ফলো করে E1 মেকানিজম, যেটা আমি ডিটেলসে আরো, যেটা আমরা পড়বো ডিটেলসে পরের ক্লাসে। ঠিক আছে, E1 মেকানিজম। তাহলে কি হচ্ছে, CH3 CH2 OH H3। তাহলে আমি যখন কনসেন্ট্রেট H2SO4 ইউজ করব, তখন কনসেন্ট্রেট H2SO4 এর যে H প্লাসটা থাকবে, এটাকে প্রোটনেট করবে। প্রোটনেট করে কি তৈরি করবে, CH3 CH2 COH2 প্লাস CH3 CH3। নাও আমরা জানি কি, ওয়াটার ইজ এ গুড লিভিং গ্রুপ। তাহলে এটা লিভ করছে, লিভ করে কি তৈরি করবে, লিভ করে তৈরি করবে একটা কার্বোক্যাটায়ন CH3 CH2 C প্লাস, মানে ওয়াটার এখান থেকে বেরিয়ে গেল, CH, এটাকে আমি এইভাবে লিখছি। তাহলে এরপরে কি হবে, এই যে CH বন্ডটা ব্রেক করে এখানে অ্যাড হবে, তাহলে এখান থেকে কি বেরোলো, তার মানে H প্লাস বেরিয়ে গেল, তাহলে আমার অ্যালকিন তৈরি হলো। তাহলে এই বন্ডটা ব্রেক হয়ে, তাহলে আলটিমেটলি কি তৈরি হবে, CH3 CH2 C ডবল বন্ড CH2। বোঝা গেল? তাহলে আমার লিভিং গ্রুপটা কি, এখানে লিভিং গ্রুপ হলো প্রোটন। প্রোটন কিভাবে বেরোচ্ছে, প্রোটন তার ইলেকট্রন পেয়ার ডোনেট করে বেরিয়ে যাচ্ছে, তার জন্য এই ধরনের লিভিং গ্রুপকে বলা হবে কি, ইলেকট্রোফিউজ। বোঝা গেছে? মানুষ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তেমনি সিরিয়াল গ্রুপও যদি লিভ করে, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে একটা এক্সাম্পল হলো, এটা একটা ইলেকট্রোফিউজের। তেমনি বিটা কিটো অ্যাসিডের ডিকার্বক্সিলেশন
যখন হয় তখন কার্বন কার্বন ডাইঅক্সাইড তার ইলেকট্রন পেয়ার দান করে বেরিয়ে আসে, সেই জন্য এক্সাম্পল হলো একটা ইলেকট্রোফিলিয়া। ঠিক আছে, তাহলে তোমাকে ডেফিনেশন জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ ইলেকট্রোফিলিয়া এন্ড গিভ ওয়ান এক্সাম্পল, তাহলে সেই ক্ষেত্রে তুমি ইলেকট্রোফিলিয়ার ডেফিনেশন বলবে আর প্রোটনের এক্সাম্পলটা বলবে। ঠিক আছে, নেক্সট হলো নিউক্লিওফিউজ। নিউক্লিওফিউজ অলরেডি তোমরা পড়েছো, সেটা হলো লিভিং গ্রুপ ইন অ্যালিফ্যাটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। ঠিক আছে, তাহলে নিউক্লিওফিউজ কারা? নিউক্লিওফিউজ তারাই যখন মনে করো লিভিং গ্রুপ বেরোচ্ছে, লিভিং গ্রুপ তার ইলেকট্রন পেয়ার নিয়ে বেরিয়ে যাচ্ছে Lg মাইনাস হয়ে, তাহলে তখন তাদের বলা হবে নিউক্লিওফিউজ। ফর এক্সাম্পল CH3 হোলস রাইজ CBr, এখান থেকে কি হয় আমরা জানি SN1 মেকানিজম হলে কি হয়, এখান থেকে একটা টারসারি বিউটাইল ক্যাটায়ন তৈরি হবে প্লাস Br মাইনাস হবে, তাহলে Br মাইনাস কি এখানে, এটা হলো নিউক্লিওফিউজ। ঠিক আছে, কি কারণ, কেন? কারণ ব্রোমিন এই CBr বন্ডটা ব্রেক করছে, ব্রোমিন তার ইলেকট্রন ডেনসিটি নিয়ে চলে যাচ্ছে। আগের ক্ষেত্রে কি হচ্ছিল, আগের ক্ষেত্রে প্রোটনটা তার ইলেকট্রন ডেনসিটি ডোনেট করে বেরোচ্ছে, সেই জন্য তাদের বলা হবে ইলেকট্রোফিউজ, আর এই ক্ষেত্রে ইলেকট্রন ডেনসিটি নিয়ে বেরিয়ে যাচ্ছে, তার জন্য বলা হবে নিউক্লিওফিউজ। তাহলে নিউক্লিওফিউজ কারা হবে, বা অ্যালিফ্যাটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের লিভিং গ্রুপ কারা কারা ভালো হবে? সুপিরিয়র নিউক্লিওফিউজ মাস্ট ইফেক্টিভলি স্টেবিলাইজ দ্য নেগেটিভ চার্জ অ্যাকুমুলেটেড ডিউরিং বন্ড ক্লিভেজ, মানে তারাই ভালো লিভিং গ্রুপ যারা ইলেকট্রন ডেনসিটিটাকে ভালো করে স্টেবিলাইজ করতে পারে। এটা আমরা আগের দিনেই পড়েছিলাম, তাই না? তাহলে কি ধরনের নিউক্লিওফিউজ, কি ধরনের লিভিং গ্রুপ বেটার নিউক্লিওফাইল হিসেবে, বেটার লিভিং গ্রুপ হিসেবে কাজ করতে পারবে? তাদের মধ্যে বেসিসিটি কম হতে হবে, তারা রেজোনেন্স স্টেবিলাইজ হতে হবে, এবং তারা হাইলি পোলারাইজেবল হতে হবে। এগুলো আমরা আগের দিন এক্সপ্লেন করেছিলাম, তাই না, যখন লিভিং গ্রুপ নিয়ে এক্সপ্লেন করেছিলাম। আর এই অর্ডারটা ইম্পর্টেন্ট, দেখো যদি অনেকগুলো লিভিং গ্রুপকে বা এর ক্ষেত্রে বেটার বলা ভালো নিউক্লিওফিউজকে সাজাতে দেওয়া হয়, তাহলে দিস ইজ দ্য অর্ডার অফ দেয়ার নিউক্লিওফিলিসিটি। ঠিক আছে, সব থেকে বেশি নিউক্লিওফিলিসিটি কার বেশি? ট্রিপলেট অ্যানায়নের, আর সব থেকে কার? অ্যামিনের। ঠিক আছে, ট্রিপলেট, দেন টোসাইলেট, দেন মেসাইলেট, দেন আয়োডাইড, ব্রোমাইড, ক্লোরাইড, ফ্লোরাইড is much less, then কি আছে, দেন হাইড্রোক্সাইড, দেন অ্যালকোক্সাইড, and then অ্যামাইড। ঠিক আছে, আচ্ছা কে বলো? সেরেস, সেরেস। হ্যাঁ স্যার। আয়োডিনের লিভিং, মানে আয়োডিনের নিউক্লিওফিলিসিটি মানে বেশি কেন ব্রোমিনের থেকে? এই যে অর্ডারটা এইখানে বেশি কেন, এই অর্ডারটা এখানে এরকম কেন? আয়োডিন হ্যাজ বেটার নিউক্লিওফিলিসিটি দেন ব্রোমিন, ওয়াই? এই যে তিনটে আমি কারণ দিয়েছি, লো বেসিসিটি, রেজোনেন্স স্টেবিলাইজেশন আর পোলারাইজেবিলিটি, কোন ফ্যাক্টরটা এখানে ইম্পর্টেন্ট তোমার কি মনে হয়? স্যার পোলারাইজেবিলিটি। হ্যাঁ, ভেরি গুড। এখানে আয়োডিন ভার্সেস ক্লোরিন করেছে, সেম এক্সপ্লেনেশন হবে আয়োডিন ভার্সেস ব্রোমিন। ওপর থেকে যত নিচের দিকে যাবে তত সাইজ কি হবে? ইনক্রিজ হবে, তাই না? ক্লোরিন, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। ওপর থেকে যত নিচে যাবে তত সাইজ বড় হবে। তাহলে সাইজ বড় হলে কি হবে? যে নিউক্লিয়াসের পজিটিভ চার্জ আছে সেটা, আর বাইরের কক্ষে যে ইলেকট্রন আছে তার মধ্যে ডিস্টেন্স কি হবে? অনেক বেশি হয়ে যাবে। তার ফলে কি হবে? এই যে অ্যানায়নটা আছে, এই যে ইলেকট্রনটা আছে, হাইলি ডিসপার্স অবস্থায় থাকবে, তাই না? তাহলে এটা পোলারাইজেবিলিটি বেশি হবে, তার জন্য আয়োডিন হলো বেটার নিউক্লিওফিলিক দেন ব্রোমিন। ঠিক আছে, তাহলে
ফিউজ আর নিউক্লিয়ার ফিউজ সম্বন্ধে কারো কিছু বুঝতে অসুবিধা আছে? মানুষই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার লাস্ট টপিক যেটা আমরা পড়বো সেটা হলো এটা জাস্ট একটা টেবিল বোঝানোর জন্য। এই টেবিলটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, লাস্ট যে টপিকটা আমরা এবারে পড়বো সেটা হলো অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল। তোমরা ইনঅর্গানিক অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড পড়বে বা পড়ছো মনে হয়, তাই না? অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড পড়ছো তোমরা ইনঅর্গানিকে কোঅর্ডিনেশন কমপ্লেক্সে? অনন্ত স্যার পড়াচ্ছেন? ওনারি স্যার? স্যার ওটা এখন সিলেবাসে নেই। ওটা থার্ড সেমিস্টার আছে নাকি? কোঅর্ডিনেশন কমপ্লেক্স। আচ্ছা, তখন তোমরা অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড পড়বে। কিন্তু ব্যাপারটা হলো অ্যাম্বি মানে কি? অ্যাম্বিডেন্ট জিনিসটা এসছে দুটো ল্যাটিন শব্দ থেকে, অ্যাম্বি আর ডেন। অ্যাম্বি মানে কি? বোথ সাইড। আর ডেন মানে দাঁত। ঠিক আছে? অ্যাম্বিডেন্ট মানে কি? এটা দুমুখ সাপের মতো, বুঝতে পারলে? দুদিকেই ও বাইট করতে পারে। হ্যাঁ, সেই ধরনের যদি নিউক্লিওফাইল হয় তাদের বলা হবে অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল। ঠিক আছে? তাহলে তার ডেফিনেশন কি? অ্যান অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল is a nucleophilic species possesses two equivalent or non-equivalent nucleophilic center capable of attacking an electrophile. তাহলে এমন কোন যদি নিউক্লিওফাইল হয় যার দুটো সাইড দিয়ে, দুটো এন্ড দিয়ে এ ইলেকট্রোফাইলের সঙ্গে বন্ড তৈরি করতে পারে, তখন তাদের আমি বলবো অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল। ফর এক্সাম্পল কি? সায়ানাইড। তোমাদের সিলেবাসে সায়ানাইড একটা আছে যেটা হলো অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল, সি ট্রিপল বন্ড এন। তাহলে নাইট্রোজেনের উপরে নেগেটিভ চার্জ হতে পারে, আবার কার্বনের উপরে হতে পারে। তাহলে এ যদি কার্বন এন্ড দিয়ে বন্ড তৈরি করে তাহলে আর সি এন হবে, আর যদি নাইট্রোজেন এন্ড দিয়ে তৈরি করে বন্ড তাহলে হবে আর এন সি। তাহলে এই সায়ানাইড লিগ্যান্ড অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল হিসাবে কাজ করতে। তেমনি একটা লিগ্যান্ড আছে তো অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে। তেমনি আরেকটা তোমাদের আছে NO2 মাইনাস বা নাইট্রাইট তোমাদের ফর এক্সাম্পল ONO এরকম বন্ড তৈরি করতে পারে, অর RNO2। দু রকমের বন্ডিং মোড আছে, সেই জন্য নাইট্রাইট এবং সায়ানাইড দিস আর এক্সাম্পল অফ অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। তাহলে এরা কেন অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল হিসেবে বিহেভ করতে পারে? তার কারণ বিকজ ইলেকট্রন ডেনসিটি ইজ ডিলোকালাইজড ওভার মাল্টিপল অ্যাটম। তাহলে এদের কি আছে? যে ইলেকট্রন ডেনসিটি এই যে মাল্টিপল অ্যাটমের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে আছে। তাহলে সেই জন্য কি হয়? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ক্যান অকার অন আইদার সাইড। এই সাইড দিয়ে হতে পারে আর এই সাইড দিয়ে হতে পারে। এর ফলে কি হবে? আমার রিজিও আইসোমেরিক প্রোডাক্ট হবে। মানে এটা যেমন একটা সায়ানাইড প্রোডাক্ট, এটা আইসোসায়ানাইড প্রোডাক্ট, এটা একে অপরের রিজিও আইসোমার, তাই না? তাহলে যখন একটা অ্যাম্বিডেন্টের নিউক্লিওফাইল আমি ইউজ করব তখন আমি রিজিও আইসোমেরিক প্রোডাক্ট পাবো, কারণ অ্যাম্বিডেন্টের নিউক্লিওফাইল বোথ এন্ড দিয়ে বন্ড তৈরি করতে পারে। ঠিক আছে? কিন্তু এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো যে কোন এন্ডটা রিঅ্যাকশন করবে সেটা ডিপেন্ড করবে কি? রিঅ্যাকশন কন্ডিশনের উপরে, কোন সলভেন্ট ইউজ করছো, কোন কাউন্টার আয়ন ইউজ করছো। মানে ফর এক্সাম্পল সোডিয়াম সায়ানাইড ইউজ করলে একরকম রিঅ্যাকশন আউটকাম হবে, আবার সিলভার সায়ানাইড ইউজ করলে আরেক রকম রিঅ্যাকশনের আউটকাম হবে, এবং যে ইলেকট্রোফাইলটা ইউজ করছো তার স্ট্রাকচার কিরকম হবে। তাহলে এতগুলো কন্ডিশনের উপরে অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইলের কোন এন্ডটা রিঅ্যাকশনে টেক পার্ট করবে সেটা ডিপেন্ড করছে। ঠিক আছে? তাহলে অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল সম্বন্ধে কারো কিছু বোঝার প্রবলেম আছে? খুব ইজি। অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল হলো এমন ধরনের নিউক্লিওফাইল যার মাল্টিপল অ্যাটাকিং সাইট আছে। ঠিক আছে? মাল্টিপল অ্যাটাকিং সাইট আছে। ফর এক্সাম্পল সায়ানাইড যেখানে সি সেন্টার দিয়ে অ্যাটাক করতে পারে আর এন সেন্টার দিয়ে অ্যাটাক করতে পারে। নাইট্রাইটে আইদার থ্রু এন দিয়ে অ্যাটাক করতে পারে
or through oxygen দিয়ে অ্যাটাক করতে পারে। তো these are the example of অ্যামিনেন্টেড নিউক্লিওফাইল। তাহলে এবার আমরা দুটো যেটা তোমাদের সিলেবাস আছে সেই দুটো অ্যামিনেন্ট নিউক্লিওফাইল সম্বন্ধে আলোচনা করব। প্রথমটা হলো আচ্ছা তার আগে কি কোন কোন ফ্যাক্টর এই অ্যামিনেন্টেড নিউক্লিওফাইলের ক্যারেক্টারের উপরে মানে কোন কোন প্রিন্সিপাল রোল প্লে করে। একটা হলো এইচএসএবি প্রিন্সিপাল, তোমরা 11-12 কিছুটা পড়েছো তো মোনালিসা? এই আর্টস আগের সেমিস্টারে ছিল। ছিল। তাহলে কি হয় আমরা বলেছিলাম হার্ট সেন্টার সবসময় প্রেফার করবে কি হার্ট সেন্টারকে, সফট সেন্টার প্রেফার করবে সবসময় সফট সেন্টারকে, তাই না? তাহলে হার্ড ইলেকট্রোফাইল ফর এক্সাম্পল এটা SN1 টা এন্ড ছোট হবে। কার্বোক্যাটায়ন প্রসেস হাই পজিটিভ চার্জ ডেনসিটি প্রেফার ইন্টারঅ্যাকশন উইথ এ হার্ডার অ্যাটম। ঠিক আছে, যেটা বলেছিলাম হার্ট সেন্টার প্রেফার করবে হার্ট সেন্টারকে, সফট সেন্টার প্রেফার করবে সফট সেন্টারকে। তেমনি সফট ইলেকট্রোফাইল মেনলি প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড যারা SN2 রিঅ্যাকশনে ইনভলভ হয় তারা প্রেফার করবে কি সফটার অ্যাটম দিয়ে। তাহলে ফর এক্সাম্পল আমি যদি বলি Cl মাইনাস এর সঙ্গে রিঅ্যাকশন করছো CH3 হোল থ্রাইস CBr এর কি প্রোডাক্ট পাবে? আচ্ছা কার্বন আর নাইট্রোজেনের মধ্যে কোনটা হার্ড সেন্টার আর কোনটা সফট সেন্টার কে বলতে পারবে? মোনালিসা বলো। সায়ানাইডের দুটো এন্ড আছে, একটা কার্বন এন্ড আছে একটা নাইট্রোজেন এন্ড আছে। তাহলে কোনটা হার্ড সেন্টার আর কোনটা সফট সেন্টার? মোনালিসা সায়ানাইডটা তো সফট। না, সায়ানাইডের দুটো পার্ট আছে, একটা নাইট্রোজেন পার্ট মানে এ থ্রু নাইট্রোজেন দিয়ে অ্যাটাক করতে পারে আর থ্রু কার্বন দিয়ে অ্যাটাক করতে পারে। তাহলে কার্বন আর নাইট্রোজেনের মধ্যে যদি কম্পেয়ার করো তাহলে কোন কোন সেন্টারটা হার্ড সেন্টার আর কোন সেন্টারটা সফট সেন্টার বলতে পারবে? নাইট্রোজেনটা হার্ড বেস। হ্যাঁ, হার্ড নাইট্রোজেনটা হলো হার্ড সেন্টার আর কার্বনটা হলো সফট সেন্টার। তাহলে এই সাবস্ট্রেটটা দেখে তুমি কি বুঝতে পারছো এই সাবস্ট্রেটটা কিরকম সাবস্ট্রেট? এটা একটা SN1 এর সাবস্ট্রেট, তাই না? তাহলে কি তৈরি করবে? একটা টারসিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন তৈরি করবে যেটা একটা হার্ড সেন্টার, তাই না? ক্যাটায়নস আর হার্ড সেন্টার। তাহলে এই ক্ষেত্রে আমার যদি কম্পারিজন করতে হয় কোন ধরনের প্রোডাক্ট ফরমেশন বেশি হবে সেই ক্ষেত্রে তোমার কি উত্তর হবে? পসিবিলিটি CN3 প্রোডাক্ট। বুঝা গেল? আর যদি তুমি মনে করো SN2 এটাকে যাও CH3Br প্লাস Cn মাইনাস, তখন সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে তোমার প্রোডাক্টটা কি তৈরি হবে? CH3। বুঝতে পেরেছো মোনালিসা? হ্যাঁ স্যার। কারণ এইখানে মেকানিজমটা কি হচ্ছে, নিচের মেকানিজমটা হচ্ছে SN2 মেকানিজম। এখানে কোনো যেহেতু এটা সাইমultaneous প্রসেস বা কনসার্টেড স্টেট সেখানে কোনো ক্যাটায়ন অ্যানায়ন তৈরি হচ্ছে না। তাহলে এই মেকানিজমে আমার কার্বনের সফট সেন্টারটা সায়ানাইডের সফট সেন্টার যেটা কার্বন সেন্টার সেটা রিঅ্যাকশনে টেক পার্ট করবে। কিন্তু যেহেতু SN1 এর ক্ষেত্রে আমার একটা স্পেসিফিক কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে যেটা একটা হার্ড সেন্টার, সেই জন্য আমার আইসোসায়ানাইড প্রোডাক্ট তৈরি হওয়ার প্রবাবিলিটি বেশি। ঠিক আছে, আরেকটা রুল যেটা ইনভলভ হয় এই অ্যাম্বিপ্লিসিটি এক্সপ্লেন করার জন্য সেটা হলো অন ব্লাম রুলস। সেটা কি বলছে? রিঅ্যাকশন ইনভলভিং ফ্রি ফুললি ডিসোসিয়েটেড আয়ন লাইক কি কিরকম, যেমন অ্যালকালি মেটাল সল্টস ইন পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট preceded predominantly in SN2 attack by the atom with
high polarizability or lone pair accessibility. Conversely, reaction involving tight ion pairs or silver assisted pathway proceed via the atom with higher electronegativity or charge density. বুঝতে পারা গেছে? আমার মনে হয় এটা প্রবলেম হয়েছে তোমাদের বুঝতে। ঠিক আছে, এটা এক্সাম্পল দিয়ে দেখায় তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, এক্সাম্পলটা কি? ফর এক্সাম্পল সায়ানাইড। সায়ানাইডের দুটো মোড আছে, একটু আগে বললাম। থ্রু কার্বন দিয়ে অ্যাটাক করতে পারে, থ্রু নাইট্রোজেন দিয়ে অ্যাটাক করতে পারে। যদি কার্বন দিয়ে অ্যাটাক করে তাহলে আমার নর্মাল অ্যালকাইল নাইট্রাইল প্রোডাক্ট তৈরি হবে। যদি থ্রু নাইট্রোজেন অ্যাটাক করে তাহলে আর এন সি হবে, মানে অ্যালকাইল আইসোনাইট্রাইল প্রোডাক্ট তৈরি হবে। ঠিক আছে, তাহলে সায়ানাইড দু রকমের মোডে অ্যাটাক করতে পারে, সেই জন্য সায়ানাইড ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। এইবারে কি বলছে দেখো, যে কোন ক্ষেত্রে সিএন প্রোডাক্ট হবে, কোন ক্ষেত্রে এনসি প্রোডাক্ট হবে। অ্যালকালি সায়ানাইড, পটাশিয়াম সায়ানাইড অ্যান্ড সোডিয়াম সায়ানাইড, এগুলো কি আয়নিক সায়ানাইড, মানে আয়নিক সল্ট। এরা প্রিডমিনেন্টলি কি হয়, হাইলি ফুললি ডিসোসিয়েট করে, প্রোভাইডিং ফ্রি সায়ানাইড আয়ন, সিএন মাইনাস আয়ন তৈরি করে। এবার কি, এই যে আমার সাবস্ট্রেট, এই যে সায়ানাইডের মধ্যে কার্বন ইজ দ্য সফটার এন্ড অ্যান্ড মোর পোলারাইজেবল দেন নাইট্রোজেন। একটু আগে বললাম কার্বন ইজ এ সফট সেন্টার, নাইট্রোজেন ইজ এ হার্ড সেন্টার। ঠিক আছে, তো যদি SN2 অ্যাটাক হয় তখন আমার কোন কোন সেন্টার দিয়ে অ্যাটাক হবে, কার্বন সেন্টার দিয়ে একটু আগে বোঝালাম, তাহলে আমার RCN প্রোডাক্ট হবে। আর যদি SN1 রিয়েকশন হয় তখন আমার কি হবে, তখন আমার রিয়েকশনটাতে RNC প্রোডাক্ট হবে। আর সেকেন্ড পয়েন্টটা কি, যদি AgCN নিই, এই যে আগের যে রুলটা বলছে, এই যে সিলভার অ্যাসিস্টেড পাথওয়ে, যদি AgCN নিই তাহলে AgCN কি, যদি কম্পেয়ার করো NaCN আর AgCN, তাহলে Ag আর N এর মধ্যে কম্পারিজন করলে নাইট্রোজেনটা কি, সোডিয়ামটা কি হার্ড সেন্টার, আর সিলভারটা কি সফট সেন্টার, তাই না? তাহলে যখন AgCN ইউজ করছো তখন যেহেতু সিলভার একটা সফট সেন্টার, সে কার্বনের সঙ্গে ইন্টারাকশন ইনভলভ হবে। তার ফলে কি হবে, কার্বন মানে এই কার্বনটা কি, কোন, এটা সাবস্ট্রেটের কার্বন, মানে ধরে নাও RBr তুমি ইউজ করেছো, RBr এর আরটা কি সফট সেন্টার, তাহলে এর সঙ্গে Ag ইন্টারাকশনে ইনভলভ হবে। তার ফলে কি হবে, রেস্ট্রিক্টিং দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য কার্বন লোন পেয়ার। নাইট্রোজেন বিয়ারিং available electron density, সরি এটা একটু ভুল হয়ে গেল বোঝাতে, এই কার্বনটা সাবস্ট্রেটে কার্বন না, এই কার্বনটা ধরে নাও AgCN আর NaCN এর কম্পারিজন করছো, তাহলে কি হচ্ছে, নাইট্রোজেনটা নট নাইট্রোজেন, সোডিয়াম ইজ এ হার্ড সেন্টার, তাহলে যখনই তুমি সলিউশনের মধ্যে দেবে তাহলে এটা ডিসলভ হয়ে যাবে, ডিসোসিয়েট করে তৈরি করবে Cn মাইনাস, এখানে কোনো প্রবলেম নেই। এখন সিলভার কি, এটা একটা সফট সেন্টার, আবার সায়ানাইডের কার্বনটা কি একটা সফট সেন্টার, তাহলে কি হবে, এদের মধ্যে একটা ইন্টারাকশন হবে। এর ইন্টারাকশনের ফলে কি হবে, এই কার্বন সেন্টারটা রিঅ্যাকশনে টেক পার্ট করতে পারবে না, তাহলে ফ্রি রয়েছে কোন সেন্টারটা, ফ্রি রয়েছে নাইট্রোজেন সেন্টারটা, এই নাইট্রোজেন সেন্টার দিয়ে প্রোডাক্ট তৈরি হবে। তাহলে কি বলছে, AgCN যেহেতু Agটা সফট সেন্টার, কার্বনটা সফট সেন্টার, এই বন্ডটা স্ট্রং বন্ড, স্ট্রং বন্ড হওয়ার ফলে কি হচ্ছে, এই কার্বন দিয়ে অ্যাটাকটা ফিজিবল হচ্ছে না, তাহলে নাইট্রোজেন যে ফ্রি সেন্টারটা থাকছে সেটা দিয়ে অ্যাটাক হচ্ছে। তাহলে তার ফলে কি হচ্ছে, নাইট্রোজেন বিয়ারিং দ্য অ্যাভেলেবল অ্যাটাকস দ্য সাবস্ট্রেট while Ag plus assisted halide departure but via precipitation of AgX yielding RNC। বুঝতে পারলাম?
মোনালিসা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আনসি? হ্যাঁ স্যার। নাজমি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে তুমি এটা বলো, আর বি আর প্লাস এজি সিএন কি প্রোডাক্ট তৈরি হবে? নাজমি বলো। আর বি আর প্লাস এজিসিএন মানে কোন একটা অ্যালকাইল ব্রোমাইড প্লাস সিলভার সাইনাইড কি প্রোডাক্ট তৈরি হবে? আমি আর সিএন পাবো না আর এনসি পাবো? কোনটা পাবো বলো নাজমি? আরসিএন। হ্যাঁ আর আরসিএন। না, তার মানে বোঝোনি। এই লাইনটা ভালো করে পড়ো। এজিসিএন এক্সিবিটস হাই কার্বন এজি কোভ্যালেন্ট ক্যারেক্টার। একটু আগে যেটা বললাম, তাহলে কি হবে? কার্বন এন্ডটা কি হবে? রেস্ট্রিক্টেড হয়ে যাবে ফর অ্যাটাক। তাহলে নাইট্রোজেন এন্ড যে অ্যাটাক হবে, তাহলে কি তৈরি হবে আমার প্রোডাক্ট? আর এনসি। আর এই এজি প্লাসটা কি করবে? এই ব্রোমিনের সঙ্গে প্রেসিপিটেট হবে অ্যাজ এজি বিআর। বুঝতে পারলাম? কিন্তু যদি তুমি NaCN দিয়ে রিঅ্যাকশন করো, NaCN দিয়ে রিঅ্যাকশন করো, তাহলে মোনালিসা কি পাবো আমি সেই ক্ষেত্রে? মোনালিসা আরসিএন স্যার। সেক্ষেত্রে আরসিএন পাবো। যদি যদি SN2 টাইপ অ্যাটাক হয় সেই ক্ষেত্রে কি পাবো? আরসিএন। আর যদি SN1 টাইপ অ্যাটাক হয় তাহলে কি পাবো আমি? আর এনসি। বুঝে গেছে? বুঝতে পারলে মোনালিসা? হ্যাঁ স্যার। নেক্সট তোমাদের লিগান্ড হলো, সেটা হলো নট লিগান্ড, নিউক্লিওফাইল হলো, অ্যামিনটা নিউক্লিওফাইল হলো নাইট্রাইড অ্যানন NO2 মাইনাস। লাইক সাইনাইড NO2 মাইনাস হলো দুটো মোড আছে, থ্রো অক্সিজেন মোড অ্যান্ড থ্রো নাইট্রোজেন মোড। যদি নাইট্রোজেন মোড হয় অ্যাটাক তাহলে হয় RNO2, এটা বলা হয় নাইট্রো অ্যালকেন। আর যদি অক্সিজেন দিয়ে অ্যাটাক হয় তখন আমাদের বলা হবে ওদের অ্যালকাইল নাইট্রেট নাইট্রাইট। ঠিক আছে? তাহলে এই দুটো মোড হয়। তাহলে কখন NO2 মোড হবে, নাইট্রোজেন দিয়ে অ্যাটাক হবে, আর কখন ONO মোড হবে সেটা কি করে আমরা বলতে পারবো? যখন দেখো লাইনটা পড়ো, NaNO2 in polar acidic solvent like DMF, DMSO generates free nitrite ion। তাহলে নাইট্রোজেন যখন ফ্রি নাইট্রেট হবে তখন NO2 এর মধ্যে কোনটা হার্ড সেন্টার আর কোনটা সফট সেন্টার? নাইট্রোজেন act as a softer, more nucleophilic center forming stable CN bond। তখন আমরা RNO2 প্রোডাক্ট পাবো। আর উইথ সিলভার নাইট্রাইট silver ion coordinate with the halogen creates a significant carbocationic character। ঠিক আছে? তাহলে the electronegative oxygen atom harder center with high electronegativity charge মানে যদি নাইট্রাইট হয় তাহলে অক্সিজেন obviously হার্ড সেন্টার attacks the developing cationic charge to yield alkyl nitrite। ঠিক আছে? তাহলে কি বলছি, যখন আমি NaNO2 ইউজ করছি সোডিয়াম নাইট্রাইট ইন পোলার অ্যাপ্রোডিক সলভেন্ট, তাহলে তখন আমার ফ্রি আয়নস তৈরি হচ্ছে। ফ্রি আয়নস তৈরি হলে আমার কম্পারিজন কি হচ্ছে? নাইট্রোজেন আর অক্সিজেন। কম্পারিজন কার মধ্যে? নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে কে বেশি হার্ড? অক্সিজেন অবভিয়াসলি বেশি হার্ড আর নাইট্রোজেনের থেকে। তাহলে
আর এর মানে কার্বন সেন্টার কি? কার্বন সেন্টার হলো সফট সেন্টার। কার্বন ইজ এ সফট সেন্টার। তাহলে সফট সেন্টার আর NO2 এন আর ও এর মধ্যে এটা হলো সফট সেন্টার, এটা হলো হার্ড সেন্টার। তাহলে অবভিয়াসলি নাইট্রোজেন উইল প্রেফার টু বন্ড উইথ কার্বন, দেন আমাদের আর NO2 তৈরি হবে। কিন্তু যখন আমরা সিলভার সায়ানাইড ইউজ করছি, সিলভার সায়ানাইড যখন ইউজ করছি তখন কি হচ্ছে? সিলভার আয়ন কোঅর্ডিনেট করছে কার সঙ্গে? হ্যালোজেনের সঙ্গে। তাহলে আর ধরুন না বিআর সিলভার আয়ন তৈরি করছে যখন সিলভার আয়ন এই ব্রোমিনের সঙ্গে বন্ড তৈরি করছে তখন কি হচ্ছে? তখন এই বন্ডটা কি হচ্ছে? ব্রেক করছে। তাহলে এর মধ্যে একটা কার্বোক্যাটায়নিক সেন্টার তৈরি হচ্ছে, মানে ধীরে ধীরে এটা একটা হার্ড সেন্টারে কনভার্ট হয়ে যাচ্ছে। আর হার্ড সেন্টার যখনই কনভার্ট হয়ে যাচ্ছে তখন অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে কি হার্ড সেন্টার? অক্সিজেন হলো হার্ড সেন্টার। অক্সিজেন ইজ হার্ড সেন্টার। তাহলে অক্সিজেন যে হার্ড সেন্টার হয়, তাহলে অক্সিজেন দিয়ে তখন এই যে কার্বোক্যাটায়নিক সেন্টার হচ্ছে তাতে অ্যাটাক হবে। তখন তোমার প্রোডাক্ট কি তৈরি হবে? RONO, মানে অ্যালকাইল নাইট্রাইট প্রোডাক্ট তৈরি হবে। বুঝতে পারলাম? তাহলে কোন ক্ষেত্রে নাইট্রোজেন তৈরি হবে, কোন ক্ষেত্রে অ্যালকাইল নাইট্রাইট তৈরি হবে? যখন আমি নর্মাল অ্যালকাইল অ্যালকালি নাইট্রাইট কম্পাউন্ড সোডিয়াম নাইট্রাইট ইউজ করব তখন RNO2 প্রোডাক্ট তৈরি হবে। যখন আমি সিলভার নাইট্রাইট ইউজ করব তখন আমার নাইট্রাইট প্রোডাক্ট। ঠিক আছে? কারো কিছু ডাউট আছে অ্যাম্বিনেন্টের নিউক্লিওফাইল সম্বন্ধে? সেরেস বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা, তাহলে তোমাদের বেসিক্যালি এই চ্যাপ্টারটা আমি এখানে শেষ করছি। একবার দেখে নি সিলেবাসে সবকিছু আমি কভার করলাম কিনা। মেকানিজম উইথ এভিডেন্স পড়েছিলাম, রিলেটিভ রেটস পড়েছিলাম, স্টিরিওকেমিক্যাল ফিচার্স পড়েছিলাম, SN1 SN2 SN2 প্রাইম SN1 প্রাইম SNI SNI প্রাইমও পড়েছিলাম, ইফেক্ট অফ সলভেন্ট পড়েছিলাম, সাবস্ট্রেট স্ট্রাকচার পড়েছিলাম, লিভিং গ্রুপের নেচার পড়েছিলাম, নিউক্লিওফাইলের নেচার পড়েছিলাম। আজকে অ্যাম্বিডেন্টের নিউক্লিওফাইল সম্বন্ধে পড়লাম, সায়ানাইড নাইট্রাইট সম্বন্ধে পড়লাম, ইলেকট্রোফিউজ আজকে পড়লাম, নিউক্লিওফিউজ আজকে পড়লাম, NGP পড়লাম, রোল অফ টাউন নেচার পড়লাম, অ্যান্ড ফেজ ট্রান্সফার ক্যাটালিস্টও পড়লাম। আর কি কি সিস্টেমের উপর আমরা অ্যাপ্লিকেশন করলাম এই পুরো রিঅ্যাকশন গুলো? অ্যালকাইল হ্যালাইডস করেছিলাম, অ্যালাইল হ্যালাইডস করেছিলাম, বেঞ্জেন হ্যালাইডস করেছিলাম, অ্যালকোহল ইথারস এন্ড ইপোক্সাইডস। তাহলে সবকিছুই আমরা পড়ে নিলাম, তাই না? তাহলে এই চ্যাপ্টারটা এখানেই আমরা শেষ করলাম। এরপর তোমাদের কাজ হলো কোনো স্ট্যান্ডার্ড বুক ধরে ধরে তোমরা পড়ো এবং এন থিওরি থেকে সমস্ত এক্সাম্পল গুলো তোমরা প্র্যাকটিস করো। ঠিক আছে? এই চ্যাপ্টার থেকে কারো কিছু বুঝতে অসুবিধা আছে? মোনালিসা বুঝতে অসুবিধা আছে কিছু? না স্যার, বুঝতে অসুবিধা নেই স্যার। এই ফেজ ট্রান্সফার ক্যাটালিস্টের সব এক্সাম্পল গুলি করতে হবে? না না না, আমি তোমাদের একটু এক্সট্রা পড়ালাম। তোমাদের হয়তো বলতে পারে যে ফেজ ট্রান্সফার ক্যাটালিস্ট কি, একটা এক্সাম্পল দাও। হ্যাঁ, তাহলে তুমি ফেজ ট্রান্সফার ক্যাটালিস্ট কি তার এক্সাম্পল দিলে, এরকম একটা কোশ্চেন দিতে পারে। বা হয়তো বলতে পারে যে অ্যালিপেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের যে রেটটা, এই রেটটাকে ফেজ ট্রান্সফার ক্যাটালিস্ট কিভাবে ইনফ্লুয়েন্স করে। তখন তোমাকে ওই দুটো মেকানিজম বলতে হবে। একটা হলো ওই শাটল মেকানিজমটা, স্টার এক্সট্রাকশন সাইকেলটা, আর নেকেড আয়ন ফরমেশনটা, তাই না? এই দুটো বলবে। আর এক্সাম্পল কি, যেখানে তোমার নর্মাল কন্ডিশনে রিঅ্যাকশন হয় না কিন্তু ইন প্রেজেন্স অফ ফেজ ট্রান্সফার ক্যাটালিস্ট রিঅ্যাকশন, এখানে একটা দুটো তুমি মনে রাখবে। ঠিক আছে? যদি তোমাকে এক্সাম্পল বলে যে একটা রিঅ্যাকশন এমন দেখাও যেটা নর্মাল কন্ডিশনে হয় না, ফেজ ট্রান্সফার ক্যাটালিস্ট ইউজ করলে হয়। তো আমি 6টা এক্সাম্পল দেখালাম, তার মধ্যে একটা বা দুটো মনে রাখবো। ঠিক আছে? আর কিছু ডাউট আছে? আর স্যার ওই আলফা এফেক্টটা কি? আলফা এফেক্টটা কি?
আলফা এফেক্টটা হলো, ধরে নাও এমন কোনো যদি থাকে, ধরে নাও তুমি কম্পেয়ার করছো NH2 আর NH2, তাহলে এইখানে একটা লোন পেয়ার আছে, এর নিউক্লিওফিলিসিটি কম্পেয়ার করছো NH2 NH2, তাহলে যখন এই অ্যাক্টিভ নিউক্লিওফিলের পাশে আরেকটা এমন গ্রুপ থাকবে যার মধ্যে লোন পেয়ার ইলেকট্রন ডেনসিটি আছে, সে তখন কি করবে? একে সাপোর্ট করবে। তখন এই ধরনের গ্রুপটাকে, এই ধরনের গ্রুপটার কি হয়ে যাবে? নিউক্লিওফিলিসিটি ইনক্রিজ করে যাবে। এই ইফেক্টটাকে বলা হবে আলফা ইফেক্ট। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এটা নিউক্লিওফিলিসিটি বাড়ানোর একটা টেকনিক। RNH2 এর সঙ্গে যদি হাইড্রোজেনের কম্পেয়ার করে, হাইড্রোজেন ইজ মোর নিউক্লিওফিলিক দ্যান নরমাল অ্যামিন। ঠিক আছে? আর কারো কিছু ডাউট আছে? শুভদীপ, না স্যার। ভালো করে পড়ছো তো? হ্যাঁ স্যার পড়ছিলাম। অনেক দূর আমরা হ্যাঁ বলছিলাম স্যার, প্রথমেরগুলো মানে ভুলে যাচ্ছি, ওগুলো মানে ওগুলোই রিভাইজ করছি এখন। অনেক বড় সিলেবাস তোমার। এরপরে যখন তোমরা 4th সেমিস্টারে যাবে তখন আরো বড় সিলেবাস, তখন তো মাথা খারাপ হয়ে যাবে একটা সেমিস্টারে শেষ করতে। ঠিক আছে? যে মুহূর্তে তোমরা 3rd সেমিস্টারে উঠবে, 4th সেমিস্টারের সিলেবাস ধরে ধরে পড়াশোনা শুরু করবে কিন্তু, বিশেষ করে অর্গানিকটা। কারণ ইনঅর্গানিক তোমার 3rd সেমিস্টারে শুধু ইনঅর্গানিক আছে, হ্যাঁ, আর কোনো কিছু নেই। ইনঅর্গানিক আর ফিজিক্যাল আছে সম্ভবত, হ্যাঁ ফিজিক্যালও আছে, এই দুটো আছে। কিন্তু 4th সেমিস্টার তোমার অর্গানিক, ইনঅর্গানিক, ফিজিক্যাল পুরোটাই আছে। আর অর্গানিকের সিলেবাস কিন্তু হিউজ, সেই জন্য তোমরা সেমিস্টার হিসাবে পড়বে না। 3rd সেমিস্টার, বারবার বলছি, 3rd সেমিস্টারে তোমরা 4th সেমিস্টার অর্গানিক কিন্তু শুরু করবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। আনসি, কোনো ডাউট আছে বাবু তোমার? না স্যার, কিছু ডাউট নেই। আচ্ছা, নাজমি, না স্যার, ডাউট নেই। তাকনিক, না স্যার, কোনো অসুবিধা নেই। আগের দিনে ক্লাস কিন্তু তুমি মিস করেছো, সেটা নিয়ে নিয়েছো নোটসটা? স্যার নোটস নিয়ে নিয়েছি। আচ্ছা, সেটা ভালো করে পড়বে, ঠিক আছে? আর কোনো আচ্ছা। স্ট্যান্ডার্ড বই থেকে পড়বে। সেরেস, তুমি অনেক ক্লাসে মিস করেছো, তোমার কি হাল? হ্যাঁ স্যার, আমি আস্তে আস্তে পড়াটা পড়ছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের লাস্ট একটা চ্যাপ্টার বাকি রইলো, সেটা হলো এলিমিনেশন রিঅ্যাকশন। এটা আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করব। সেটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের সিলেবাস কমপ্লিট এবং তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। কারো যদি আর কোনো প্রবলেম নেই তাহলে আমরা এখানেই শেষ করি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাভ এ নাইস ইভিনিং।